আসসালামু আলাইকুম। গল্প পাতাবাহার, লেখনীতে বেলা শেখ। পর্ব ২৯। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আয়নার দিকে বেশ খানিকটা এগিয়ে আঁকিজোড়া বড় বড় করে কাজল পড়ছে নববধূ। কাজল লাগালেই তার সাজসজ্জা সম্পূর্ণ হবে। কাজল বিনা কোনো রমণী সাজ আদৌ সম্পূর্ণ হয়? কাজল লাগিয়ে নববধূ ঘুরে দাঁড়ায়, মাথায় ঘুমটা টেনে নিয়ে বিছানায় বসে থাকা ছোট্ট শিশুটাকে ইশারায় শুধাই, কেমন লাগছে? বাচ্চাটি নিত্য সময়ের মতো মিষ্টি হেসে অদরকোণের হাসিও তার ছোট্ট হস্তযুগল প্রসারিত করে বলে, এত এত মিষ্টি লাগছে আম্মু, পুরাই কুইন। পাতা মুচকে হাসে প্রশংসায়, এগিয়ে এসে বুড়ের সামনে দাঁড়ায়, কৃত্রিম রাগা অদরজোড়া ললাটে ছোঁয়ায় বুড়ের গাল টেনে বলে, আমার সোনা ছেলে। বলেই কিলকিলিয়ে হেসে দেয়, সাথে যোগ দেয় ভোর। তাদের হাসির ছন্দপতনে পুরো রুম মুখরিত হয়। তন্মধ্যেই রুমে প্রবেশ করে অরুণ সরকার। নববধূয়া ও প্রাণভোমরার প্রাণোচ্ছল হাসি দেখে মনটা প্রফুল্লচন্দ্রের ছেয়ে যায়। মনে মনে উপরওয়ালার কাছে ফরমাইশ জারি করে যেন তার তিমির আচ্ছন্ন ঘরে যেন সর্বক্ষণ এভাবেই আলোর দুটি ছড়িয়ে পড়ে। অরুণ পকেট থেকে ফোন বের করে কিছু স্মৃতি লুকিয়ে রাখার প্রয়াসে। অরুণকে দেখে পাতা ও বুড়ের হাসির ফোয়ারা থেমে যায়। অরুণ চোখ ছোট ছোট করে চায় তাদের দিকে, ব্রু উঁচিয়ে জিজ্ঞেস করে, হোয়াট হ্যাপেন্ড? হাসি থামালে কেন? ভালোই লাগছিল দুজনের হাসি মাখা মুখশ্রী। বর আব্বু বলে কাছে ডাকে, পাতা সরে দাঁড়ায়, আঁকিজোড়া তার অরুণের দিকে নিবদ্ধ। সাদা কালো ফর্মাল ড্রেস আপ, মনে হচ্ছে অফিসে যাবেন, কিন্তু দেখতে মন্দ লাগছে না। ক্রাশ ট্রাশ খাওয়াই যায় না কুচো ম্যানারলেস লুকটার উপর। অরুণ এগিয়ে এসে ছেলেকে কুলে তুলে সারা মুখশ্রী জুড়ে আদরের ফোয়ারা বইয়ে দেয়। আদর পাগল বোর, আদর পেয়ে খুব খুশি, আদর ফিরিয়ে দিতেও বলে না। পাতা দুজনের মধ্যে নীরব দর্শক। হঠাৎ বোর বলে ওঠে, আব্বু দেখো, আম্মুকে কত মিষ্টি লাগছে, সো মাচ প্রিটি। অরুণ পাতার দিকে চায়, আবদ মস্তক ভালোভাবেই দেখে নেয়। অরুণের তীক্ষ্ণ নজরে পড়ে। পাতা জড়সড় হয়ে দাঁড়ায়। অরুণ তা দেখে মনে মনে হাসে। মেয়েটা রিসিপশনের জন্য চুজ করা লেহেঙ্গা পরেনি, পার্লার থেকে আগত মেয়েদেরকেও ভাগিয়ে দিয়েছে, নিজে নিজেই তৈরি হয়েছে। হালকা পিঙ্ক কালারের উপর গাঢ় পিঙ্ক কালারের কারুকাজ করা জামদানি শাড়ি কুচি দিয়ে পড়েছে। মোকাবয়াবে ফেস পাউডার দিয়েছে হয়তোবা, সেরকমই ঘ্রাণ আসছে। চোখে চিকন কাজল, আইলাইনার, আইশ্যাডো, মাথায় ছোট্ট স্বর্ণের টিকলি, কানে নাকে আগের গয়নাই রয়েছে, গলায় ভারী সীতাহার, হাতে চিকন বালা, সাথে আরো দুটো বালা মোটা স্বর্ণের। মোট মিলিয়ে পুরো বাঙালি বধূ, শুধু শাড়িটা বাঙালিভাবে পরেনি। সে যাই হোক, দেখতে সত্যি অসাধারণ লাগছে। বর সত্যি ক্যাচ করতে পেরেছে, মিষ্টি লাগছে। অরুণ মনে মনে কয়েকবার মাশাল্লাহ আওড়ায়। তারপর পাতাকে বলে, লেহেঙ্গা পরনি কেন? পাতা অরুণের গম্ভীর মুখে তীক্ষ্ণ শকুনি দৃষ্টিতে কাচুমাচু করলেও অরুণের কথাই স্বাভাবিকভাবে বলে, ওসব লেহেঙ্গা টেহেঙ্গা আমার ভালো লাগে না, কত ভারী, আল্লাহ। আমার জন্য শাড়ি ঠিক আছে, আপনি কিন্তু একদম বকতে পারবেন না। অরুণ পাতার গাল টিপে এক হাতে তার নাক টিপে বলে, আচ্ছা বকলাম না, শাড়িতেই মাসাল্লাহ দারুণ লাগছে। আমাকে আগে জানালে ভালো হতো, কোনো গর্জিয়াস শাড়ি অর্ডার করতাম। এখন এই লেহেঙ্গার কি হবে? পাতা গালে হাত রাখে, এই লুক এমন কেন? সে কি ছোট্ট নাকি যে নাক টিপে গাল টিপে? তবে লোকটা তার প্রশংসা করেছে, এতে যেন বেহাইয়া মনটা বাকবাকম করে উঠছে। এই শাড়িটাও বেশ সুন্দর, বড় পছন্দ করে দিল যে। আর ছেলে বড় হচ্ছে, কয়েকদিন পর বিয়ে করাতে হবে, তাই না? লেহেঙ্গাটা ছেলের বইয়ের জন্য রাখলাম, তাকেই দিব। আর কোনো কথা? অরুণ খানিকটা চকিত ভঙ্গিতে মাথা নাড়ে। বোরের কপাল জোড়া লালিমায় ছেয়ে যায়, বাবার কাঁধে মুখ লুকায়। অরুণ এক হাতে ছেলের মাথার চুল ঠিক করে বলে,
এখন চলো, সবাই ওয়েট করছে আমাদের জন্য। তোমার বাড়ির লোক কতদূর পৌঁছালো? আসছে, রাস্তায় জ্যামে পড়েছিল, তাই আসতে দেরি হচ্ছে। ও, বলেই পা বাড়াতে নিলে বোর মন খারাপের সুরে বলে, আব্বু, পাতাবাহারকেও নাও, আমাদের সাথে যাক, ও ভয় পাবে তো একা একা। অরুণ ছেলের গালে আদর করে, কাঁচাই এত এত খাবার দিয়েছি, পাতাবাহার পেট পুড়ে খেয়ে আনন্দে ঘুমিয়ে পড়বে, দেখে নিও। বোর মাথা নাড়ে। অরুণ হাঁটা দেয়, দরজা অবধি গিয়ে পেছন ফিরে বলে, তোমাকে কি নতুন করে আমন্ত্রণ পাঠাতে হবে? পাতা শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে কিছু পল, তারপর কুচিগুলো ধরে বড় বড় পা ফেলে অরুণের কাছে গিয়ে তার বাহু এক হাতে পেঁচিয়ে ধরে বলে, চলুন। অরুণ বাহু আঁকড়ে ধরা পাতার হাতের দিকে চাই গম্ভীর মুখে। পাতা হাতটা সরিয়ে নিয়ে একাই সম্মুখে হাঁটা দেয় হনহনিয়ে। ওভাবে তাকানোর কি দরকার, সরাসরি বললেই তো হয়, হাত ধরবে না। রিসেপশন পার্টির পরিবেশ রমরমা, গার্ডেন এরিয়ায় সম্পূর্ণ জায়গা জুড়েই বিভিন্ন গাছের সমাহার। একটু ফাঁকা জায়গায় ফুলে সজ্জিত ঢালু স্টেজ তৈরি করা হয়েছে, অনেকটা ফেয়ারওয়েলের মতো করে। আর গাছগাছালিগুলোতে রং বেরঙের লাইটিং করে লাভ শেপের বেলুনে সজ্জিত করা হয়েছে। অরুণ রিসেপশনের জন্য হল রুম বুক করতে চেয়েছিল, কিন্তু বাদশাদে আরিয়ান নিজের এত বড় বাড়ি ও বাড়ির গার্ডিয়ান এরিয়া থাকতে হল রুম কেন প্রয়োজন? প্রাকৃতিক পরিবেশের সহিত তাল রেখে এই সবুজে ঘেরা গাছগাছালির ভিড়েই সব আয়োজন করা হবে, এবং এর দায়িত্বও যেন নিজের কাঁধে তুলে নেয়। বিশাল আঙিনার একাংশ জুড়েই ডেকোরেটরের সাহায্যে নতুনভাবে সুন্দরভাবে সজ্জিত করেছে। আগত মেহমান ডেকোরেশনের প্রশংসায় পঞ্চমুখ, গাছগাছালির ছায়ায় পরিবেশ শীতল ও স্বস্তিদায়ক। মাথা উঁচিয়ে চাইলেই গাছের পাতার ফাঁক ফোকরে চাঁদ মামার উকি ও তারকারাজির মিটমিটে হাসি, সব মিলিয়ে অনন্য দৃশ্য বলি। আগত মেহমান পরিবেশটা বেশ এনজয় করছে। স্বাধীন চৌধুরী ও সাবিনা একসাথে দাঁড়িয়ে আলাপচারিতায় মগ্ন। অরুণের খালা সাবিনা গায়ে হলুদের দিন শুধু পাতাদের বাড়িতেই গিয়েছিল, তারপর আজকে রিসেপশনে। বিয়ের দিনেও তিনি ছিলেন না। অরুণের অফিস থেকেও অনেক লোক এসেছে রিসেপশনে, তন্মধ্যে অপর্ণা, লাবিব, সুজন, মিস রুনা ও তার ছোট ছেলে উল্লেখযোগ্য। আরও অনেক চেনাজানা আত্মীয় স্বজনদের উপস্থিতি। আদুরি প্রিয়কে নিজের ঘনিষ্ঠ বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। প্রিয় মেয়েটাকে তার দারুণ লেগেছে। আরিয়ান ডেকোরেটরের লোকদের ও সব স্টাফদের কাজ বুঝিয়ে দিচ্ছে। রুবি ছেলেকে কোলে নিয়ে তার ভাই ভাবি ও মায়ের সাথে কথাই ব্যস্ত। আসমা বেগম তার বোন ও কিছু প্রতিবেশীদের সাথে আড্ডায় মেতেছে। ছোট্ট আনিকা বাচ্চাদের সাথে খেলতে ব্যস্ত। অরুণের সব বন্ধুদের দল মিনুকে ঘিরে দাঁড়িয়ে এটা ওটা বলছে, আবারই একটু দূরত্বে দাঁড়িয়ে বইয়ের পিছনে গুড় করা মৌমাছির গতিবিধি পর্যবেক্ষণ করছে। স্যারের সব বান্দর বন্ধুগুলো নিজেদের বউ বাচ্চা রেখে তার বইয়ের পেছনে ঘুরে। মুস্তাকিম গার্ডেন থেকে গোটা কয়েক গোলাপ ছিঁড়ে এনে মিনুর দিকে বাড়িয়ে বলে, ও হে ভুবনময়ী শ্যামসুন্দরী, ফুলের জন্য এই ভুলের তরফ থেকে ফুল দিবেন। কৃপা করিয়া আপনার ওই খোপায় গুজে ফুলগুলোকে ধন্য করুন। অরুণের বাগের সব বন্ধুগুলো সমস্বরে ওহো ওহো বলে বাহবা দেয়। মিনু লজ্জায় আসলে মুখ লুকায়। এ স্যারের বন্ধুরাও না দূর থেকে আবারই ফুসফুস করছে, নিক ওই ফুলগুলো আজ। তারপর শ্যামসুন্দরীর হচ্ছে। জীবন হাসি মুখে বলে, আরে মিনু, কি ভাবছো? নিয়ে নাও, লাল শাড়িতে অসম্ভব সুন্দর লাগছে, একদম আগুন সুন্দরী। খালি খোপাটাই এই গোলাপ গুজে নিলে শুনে সুহাগা। আজকের পার্টির গ্ল্যামার আমাদের মিনু। মিনু পারে না, লজ্জায় আইসক্রিমের মতো গলে জমিনে পড়ে। রেডি হওয়ার পর আবারও দুটো গোলাপ ফুল এনে দিয়েছিল খোপায় পরার জন্য। সে মানা করে দিয়েছে, এই বয়সে খোপায় ফুল, ইয়া আল্লাহ। সে না না করে বলে, আরে আরে পাগল নাকি তোমরা? বুড়ো বয়সে কী সব, আমি যাচ্ছি।
বলেই পা বাড়াতে নিলে ফয়সাল দুই হাত মেলে সামনে দাঁড়িয়ে আটকায়। মুস্তাকিম দুটো ফুল কোপায় গুজে দেয়। শুভ বজ্র ছেলের মতো বলে, এখন না লাগছে পারফেক্ট? রাসেল শুভর পিঠ চাপড়ে বলে, ঠিক বলেছিস, সিঙ্গেল থাকলে একটা চান্স নেওয়াই যেত। এখন কি আর করার, বউর সাথে দুইটা ঠেউ ঠেউ। দীপ্ত ঠোঁটে হাত রেখে হেসে আবারের দিকে ইশারা করে বলে, উফ, যা ভাই। টাইম বোম ফুটলো বলে, সাবধান হয়ে যা। হাতে ওটা কি দেখতে পাচ্ছিস? সবাই হাসি মুখে আবারের দিকে চায়। এদিকেই আসছে সে, হাতে স্ক্রুড্রাইভার। সবার হাসি মুখে আদার নামে। সিনা টান টান করে দাঁড়ায়। আবারই থমথমে মুখে এগিয়ে আসছে। মিনুও খানিকটা ঘাবড়ে যায়। ওভাবে আসছে কেন? আবারই থামার নাম নেই। থমথমে গম্ভীর মুখে বড় বড় পা ফেলে আসছে, স্ক্রুড্রাইভার শক্ত করে হাতের মুঠোয় পড়ে। জীবন ঢুক গিলে রোবটের মতো করে গট গট করে কেটে পড়ে। রাসেল টাইয়ের নট ঠিক করতে করতে অন্যদিকে চলে যায়। দীপ্তও সুযোগ বুঝে কেটে পড়ে। বাকি আছে শুভ ও মুস্তাকিম। মুস্তাকিম চোখ বড় বড় করে চেয়ে তাকে না এই খেপা আবারই মায়ের বুকে পাঠিয়ে দেয়। আবারই হন হন করে শুভ ও মুস্তাকিমের মাঝখান দিয়ে চলে যায়। যাওয়ার সময় মুস্তাকিমের সাথে ধাক্কা লাগে খানিকটা। আবারই পা থামায় না। আরিয়ান তাকে স্ক্রুড্রাইভার নিয়ে যেতে বলেছিল। যার পথেই এসব রং তামাশা দেখতে পাই। বদমাইশগুলো স্যারের বন্ধু না হলে দেখে নিত, আর মগার বিটি মিনুকে দেখে নিবে। আবারই চলে যেতেই শুভ আর মুস্তাকিম হাঁপ ছেড়ে বাঁচে। এরপর একে অপরের দিকে তাকিয়ে উচ্চস্বরে হাসিতে ফেটে পড়ে। শুভর মেয়ে সুহানি এসে বলে, আব্বু এভাবে হাসছো কেন? মুস্তাকিম তাকে কোলে তুলে নিয়ে বলে, বুতে ধরেছে, তোমার বাবা কি বুঝলে? সবাই রিসিপশনের প্রবেশদ্বারে তাকায়। সেখানে বর কনে দাঁড়িয়ে সকলেই তাদের সম্বর্ধনা জানিয়ে বরণ করে নিচ্ছে, ফুলের পাপড়ি ছিটিয়ে দিচ্ছে। বরকনে প্রবেশের সাথে সাথেই বেশ কিছু আতশবাজি সমস্বরে শা শা করে খোলা জায়গা দিয়ে আকাশপানে উড়ে যায়। সেটাই উচ্চ শব্দ সৃষ্টি করে। রং বেরঙের আলো বিচ্ছুরণ কণা ছড়িয়ে ছিটিয়ে পড়ে। সুউচ্চ গাছ অবস্থিত কিছু পাখির দল উড়ে বেড়ায় ভয়ে। বর খুশি হয়ে হাততালি দেয়, বাবাকে দেখায় কি সুন্দর আলো ছড়াচ্ছে, সাথে আবদার করে বলে, আব্বু আমিও উড়াবো আতশবাজি, আব্বু প্লিজ। অরুণ শান্ত গলায় বলে, একদম না, এগুলো খুবই রিস্কি করে যা, একদম জেদ করবে না। বর গাল ফুলিয়ে অরুণের কুল থেকে নামার জন্য চেষ্টা করে। অরুণ ছাড়ে না, ধমকে সুরে বলে, কি হচ্ছে ডাকে বোর? বড় ধমক শুনে শান্ত হয়ে যায়। থমথমে গলায় বলে, নামবো আমি, নামিয়ে দাও। অরুণ নামিয়ে দেয়। বড় নেমেই দৌড়ে অন্যত্র চলে যায়। অরুণ ডাকে শুনে না। আরিয়ান ভাইকে বলে, থাক, অনেক বাচ্চা আছে, তাদের দেখলেই সব ভুলে যাবে, তুই এখানে থাক, এদিকে ধ্যান দে ভাই। অরুণ মাথা নাড়ে, পাতার পাশে চুপটি করে দাঁড়িয়ে থাকে। আর পাতা নীরব দর্শক। ক্যামেরাম্যান নিজের কাজে ব্যস্ত। আদুরি বন্ধুবান্ধব সহ প্রিয়কে নিয়ে এগিয়ে আসে। পাতার হাত ধরে বলে, বড় ভাবি কি সুন্দর লাগছে তোমার শাড়িতে, লেহেঙ্গা পরনে কেন, পছন্দ হয়নি? পাতা কি বলবে ভেবে পায় না। অরুণের দিকে চাই আর চোখে। অরুণ বুঝতে পেরে আদরিকে বলে, লেহেঙ্গার ফিটিংসে কিছু প্রবলেম ছিল তাই। রাসেল এগিয়ে এসে অরুণের পিঠ চাপড়ে বলে, আমি তো ভেবেছি তুই লেহেঙ্গাটা ছেলের বইয়ের জন্য রেখে দিয়েছিস। পাতা মাথার ঘুমটা টানে, কেমন যেন অস্বস্তি হচ্ছে তার। বাড়ির লোকেরা এখনো আসেনি। সে প্রিয়কে ইশারা করে। প্রিয় তার ইশারার মানে বুঝে, ঠোঁট উল্টিয়ে না বুঝায়। জীবন সেরা লক্ষ্য করে গুনগুন করে বলে, চোখে চোখে এত কথা, মুখে কেন বলো না? আরে ভাবি আমার জান, আই মিন ভাবি জান, কিসের ইশারা চলছে বিয়ানের সাথে? হুম। ফয়সাল জীবনের কাঁধে মাথা রেখে আফসোস করে বলে, অরুণ তুই কাজটা মোটেও ঠিক করিসনি, এইটুকুনি মেয়েকে ভাবি বলতে হচ্ছে। আর বিয়ানগুলো দেখ, বাচ্চাদের বয়সী, মজা করে কিছু বলতেও পারি না। অরুণ চোখ রাঙিয়ে বলে, অফ যা তোরা। তন্মধ্যে সেখানে সাবিনা
ও স্বাধীন চৌধুরীর আগমন ঘটে। পাতা তাদের দেখে সালাম দেয়। স্বাধীন চৌধুরী সবাইকে উদ্দেশ্য করে বলে, সবাই এখানে কি করছো? স্টেজে যাও। সবাই বরকনেকে দেখার জন্য অধীর আগ্রহে। উপস্থিত সবাই সায় জানায়। অরুণ পাতাকে আসতে বলে পা চালায়। শুভ অরুণের হাত ধরে আটকিয়ে বলে, আরে ভাই, এত তারা কিসের? ভাবিকে সাথে নেয়, হাত ধরে নিয়ে যা। শি ডিজার্ভ আর ট্রিটমেন্ট লাইক কুইন। পাতা শুভ স্যারের দিকে চায়, সাথে সাথেই নজর ঘুরাই। একটু লজ্জা পেল কি? পাওয়ার কথাই ছিল। এককালের ক্রাশ ছিল। ডিপার্টমেন্টের সবচেয়ে মিষ্টভাষী ও হ্যান্ডসাম স্যার ছিল। সাথে অমায়িক ব্যবহার, স্টুডেন্টসদের প্রিয় ও আধুনিক ভাষায় মেয়েদের ক্রাশ। অথচ তিনি বিবাহিত। পাতা তোর কপাল পড়া। ক্রাশ যখন দেবর। পাতা মনে মনে নিজের গালে কষিয়ে একটা থাপড় লাগায়। জামাই থাকতে জামাইয়ের বন্ধুর দিকে নজর দিস। অরুণ শুভর দিকে চাই কটমট করে, কিন্তু শুভ শান্ত ও সিরিয়াস মুখে। শুভর অভিজ্ঞ নজর আগেই বুঝতে পারে অরুণ আর পাতার বিয়েটা যেমন স্বাভাবিক হয়েও হয়নি, তেমনি তাদের সম্পর্কের বাঁধানো ভঙ্গুর। সে অরুণকে চোখের ইশারায় হাত ধরতে বলে। অরুণ হাত ছাড়িয়ে নেয়। শুভ অনুরোধের সুরে দিমে সুরে বলে, প্লিজ ভাই। অরুণ মেনে নেয়। এগিয়ে এসে পাতার ডান হাত হাতের মুঠোয় পড়ে নেয়। পাতা অনুভূতিহীন। সে বুঝতে পারে না লোকটাকে। এমনিতেই হাত ধরে, কাজ জড়িয়ে ধরে একান্তে, কাল রাতেও। অথচ এখন এমন বিহেভ করেছে কেন? লোক সমাগমে হাত ধরলে কি তার জাত চলে যাবে নাকি? ক্যামেরার ফ্ল্যাশলাইট জ্বলছে, জল করে সেকেন্ডের অন্তর অন্তর। অরুণ পাতা অন্য সব কাপলদের মতো রোমান্টিক পোজ দিচ্ছে না। দুজনেই চুপচাপ দাঁড়িয়ে। মাঝখানে বোর হাসি মুখে দাঁড়িয়ে আছে। অরুণের গম্ভীর মুখশ্রীতে হাসির ছিটে ফোটাও নেই। তবে পাতা হাসি মুখে। তার মনটা ভালো ও ফুরফুরে হয়ে গেছে। মন ভালো হওয়ার কারণ বাড়ির লোকের আগমন ও তাদের সাথে কৌশল বিনিময়। আর মন ফুরফুরে হওয়ার কারণ বাবা ওরফে রহিম মিয়ার উপস্থিতি। পাতা তাকে দেখেই কেঁদে দিয়েছিল। বাবা ব্যস্ততার মাঝেও যে তার রিসিপশনে এসে তাকে বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে দোয়া করে দেবে, সে এটা ভাবেইনি। সব মিলিয়ে পাতা বেশ খুশি। চেহারার মলিনতা যেন উবে গেছে। বোর কিছু পল ছবি উঠিয়ে যেন হাঁপিয়ে গেছে। সে ছোট ছোট পা ফেলে স্টেজ থেকে নামতে নেয়। পেছন থেকে অরুণ আটকে দেয়। কোথায় যাচ্ছ শুনি? কলিজা চুপচাপ আমার সাথেই থাকবে সর্বক্ষণ। অরুণের কথায় বোর গাল ফুলিয়ে পাতার আঁচলে মুখ লুকায়। আমি কারো কলিজা না, কেউ ভালোবাসে না আমায়। অরুণ কিছু বলে না। ডিয়ারি চিনা আছে তার নাট্যকার ছেলেকে। পাতা মুখ টিপে হাসে। কেউ ভালোবাসে না বোর সোনাকে? আমিও না। না, তুমি প্রমিস ব্রেকআপ করেছ ওই গালফুলো লাবিব রুম্পা শুনি সবাইকেই আদর করেছ। ওটা শুনি নয়, সুহানি। বল ঠিক করে দেই পাতা। এতে ভোরের ফুলো গাল আরো ফুলে যায়। পাতার আঁচল ছেড়ে বাবার হাত ধরে সম্মুখে তাকায়। পাতা বোরের মাথায় হাত রেখে কিছু বলবে, এর পূর্বেই বোর মা বলে অরুণের হাত ছেড়ে দৌড়ে চলে যায়। পাতা বেশ অবাক হয়। মা কাকে ডাকলো? তার সামনে তাকানোর সাহস হয় না। সে অরুণের দিকে চায়, যে কিনা স্থির নয়ন মেলে, সম্মুখে চেয়ে পলকহীন। পাতা ডুব গিলে সামনে ফিরে। তার শান্ত দৃষ্টি সামনের মানবীর দিকে, যার কোলে বোর হাসি মুখে বা বিনিময়ে ব্যস্ত। বাকি উপস্থিত জনরা ও সরকার ফ্যামিলির মধ্যে চাপা গুঞ্জন শুরু হয়। সে দীর্ঘশ্বাস ফেলে তার পরিবারের দিকে তাকায়। সবার মুখেই অবকতা ছেয়ে আছে। সে পুনরায় অরুণের দিকে চায়। অরুণ কিন্তু তার দিকে চায় না। বর্ষা হাসি মুখে বোরকে কুলে নিয়ে আদর করতে ভুলে না। এটা ওটা বলে স্টেজে উঠে আসে। অরুণ ও পাতার সামনে দাঁড়িয়ে হাত বাড়িয়ে হাসি মুখে অভিনন্দন জানায়। কংগ্রেস অরুণ, দোয়া করি তোমাদের ম্যারিড লাইফ ভালোবাসায় ভরপুর হোক। অরুণ হাত না বাড়ালেও পাতা জটপট হাত বাড়িয়ে বর্ষার হাত ধরে। কেন? জেলাসি, ভয় নাকি সংশয়? হু নোস? অরুণ হাসে। বর্ষা হাতে পাতার রিয়েক্টে বোর বর্ষার কুল থেকে নেমে পাতার হাত ধরে বলে,
এই হলো আমার আম্মু। অনেক সুন্দর ও মিষ্টি, তাই না মা? আমাকে অনেক অনেক ভালোবাসে। তোমার মতো রেখে যাবে না। হুম। আম্মু, তুমি আমাকে ছেড়ে কখনো চলে যাবে? শেষ কথা পাতার বাহু জাকিয়ে বলে। অরুণের অদর কোণে হালকা হাসির রেখা। পাতা এক নজর বর্ষার আদার মুখশ্রীর দিকে দেখে, তারপর নিচু হয়ে বুড়ের ললাটে চুমু দিয়ে বলে, কখনো না শোনা। বোরের হাসি মুখ উজ্জ্বল নক্ষত্রের ন্যায় জ্বলজ্বল করে ওঠে। অরুণ বুড়ের চুলের ভাঁজে হাত বোলায়। স্টেজে আগমন ঘটে আরিয়ান, আসমা বেগম, শুভ সহ আরো কিছুজন। আরিয়ান অরুণের দিকে তাকিয়ে বলে, ভাই, আমি কিন্তু বিনা দাওয়াতে আগত কোনো মেহমানকে খাওয়াতে পারবো না। পুটলা পাটলি নিয়ে আগেই বের করো। বর্ষা তিরস্কার বুঝতে সময় লাগে না, মুখে হাসি ঝুলিয়ে বলে, বিনা দাওয়াতে আসেনি আরিয়ান, অরুণ ফোন করেছিল। সবাই অবাক নেত্রে অরুণের দিকে চায়। অরুণ স্বাভাবিকভাবেই বলে, তুমি ফোন করেছিলে, আমি না। আর দাওয়াত বোরের তরফ থেকে ছিল। আসমা বেগম গম্ভীর গলায় অরুণকে উদ্দেশ্য করে বলে, বর ছোট, কারো ভালো মানুষের নাটক বোঝে না। তুমি তো বোঝো অরুণ, তোমার থেকে এটা আশা করিনি। বলে স্টেজ থেকে নেমে যায়। বর্ষা ও পাতা থমথমে মুখে দাঁড়িয়ে। বোর বর্ষার হাত ধরে নিয়ে যায় অপর্ণা লাবিবদের দিকে, তাদের সাথে মায়ের আলাপ করিয়ে দিবে। শুভ এসে অরুণকে এক প্রকার টেনেই নিয়ে যায়। পাতা বড়ার চোখে সেদিকে চেয়ে আছে। চোখ বেয়ে বাড়ি দ্বারা বইল বলে। পাতা ফলক ঝাপটিয়ে সেগুলো লুকানোর বিদা চেষ্টা করে। আদুরি তার কাঁধে হাত রেখে বলে, বড় ভাবি, তুমি ঠিক আছো? পাতা মুচকে হেসে জবাব দেয়, হুম, চলো ওই দিকটাই যাই। আদুরি সায় জানিয়ে পাতার হাত ধরে সেদিকে যায়। শুভ অরুণকে টেনে ফাঁকা নিরিবিলি জায়গায় নিয়ে আসে। রিসিপশনের বাইরে শুভ রাগে ক্ষোভে অরুণকে বলে, তোর থেকে স্বার্থপর মানুষ হয়, অথচ তুই বর্ষাকে স্বার্থপর বলিস। অরুণ জটকায় শুভর হাত ছেড়ে দিয়ে বলে, কি স্বার্থ হাসিল করলাম শুনি? শুভ চোখ রাঙিয়ে বলে, চিল্লাচিল্লি করবি না খবরদার। বর্ষা এখানে কি করছে? ওকে এখানে আনার কিসের দরকার? একবার ভেবেছিস পাতা মেয়েটার কথা? বিয়ের রিসিপশনে বরের প্রাক্তন স্ত্রী হাজির। ওর মনের ভিতর কি চলছে এখন? ওর কথা বাদই দিলাম, ওর পরিবার। অরুণ খানিক নীরব থেকে বলে, বর্ষা এখানে কি করছে আমি কিভাবে বলবো? মার্ক মাই ওয়ার্ড, ওকে আমি ইনভাইট করিনি। বরের জেদে এসেছে। আর কেউ কিছু ভাবে না, ভাবলে আমার কিছু করার নেই। শুভ হাসে, তোর কিছু করার নেই তাই না? ভালো। বিয়ে করে মেয়েটার জীবন নষ্ট করলি কেন অরুণ? তুই এখনো বর্ষার গুরু থেকে বের হতেই পারিসনি আমার মনে হয়। বড় তো কথায় কথায় জেদ করে, আতশবাজি ফাটানোর জন্যও তো জেদ করলো। তুই মানা করে দিলি সাফ সাফ। তাহলে বর্ষাকে আনার জেদে মানা করিসনি কেন? নাকি বর্ষাকে ডেকে এনে জেলাস ফিল করাতে চেয়েছিলি যে দেখো বর্ষা, তোমার থেকে সুন্দর ও ভালো মেয়ে এনেছি, যে বরকে সর্বদা ভালোবাসবে। ইতিমধ্যেই অরুণ শুভর আলোচনায় উপস্থিত হয় বাকি সব বন্ধুরা। রাসেল শুভর কথার পিঠে বলে, শুভ, এই কেমন ছেলে মানসিক কথাবার্তা? ছোট্ট একটা ব্যাপার নিয়ে এত কথা কাটাকাটির কি দরকার? আর এখানে অরুণের কি দোষ? ওর আবার কি দোষ? ও তো সাধু পুরুষ। সব দোষ ওই পাতা মেয়েটার। বলে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। এর মধ্যে জীবন টিপ্পনি কেটে বলে, অশুভ, তোর দেখছি পাতা ভাবিজানের প্রতি খুব দরদ। অরুণ, ওর থেকে সাবধানে, হ্যাঁ? শুভ তেরে আসার আগেই অরুণ জীবনের ব্যাক সাইডে লাথি লাগায়। জীবন সেটাই হাত বুলিয়ে আফসোস করে বলে, ভালো মানুষের বাদ নেই। হুঁ। শুভ কটমট করে বলে, মেয়েটা স্টুডেন্ট আমার। মজাতেও আজে বাজে কথা বলবি না। আমি তো থমথমে মহলটাকে স্বাভাবিকে আনতেই মজা করে বলেছিলাম, ভাই তোরা সব কয়টা হারামি, যা সর। বলে জীবন চলে যায়। অরুণ চুপচাপ দাঁড়িয়ে। শুভ তার দিকে তাকিয়ে হন হন করে চলে যায়। বাকি সবাই অরুণের সহযোগী। দুই বোনের মাঝে থমথমে ভাব বিরাজমান। লতা পাতাকে প্রশ্নের বাণে জর্জরিত করেছে। পাতা নীরব, কখনো হু হা করছে। লতা অবশ্য থামেনি। লতা ধীমে গলায় হিসিয়ে বলে,
অনেক সুখের সংসার তোর, দেখতেই পেলাম। আহা, চক্ষু জুড়াইয়া গেল। জামাই বাড়ি বলে লাফাচ্ছিলি না, এখন লাফা, আহাম্মক গর্দব। পাতা চুপচাপ সব হজম করছে। এখানে তার কি দোষ? তারই বা কি করার আছে? তাদের দুজনের কথার মধ্যেই বর্ষার আগমন ঘটে। পাতা লতার হাত শক্ত করে ধরে। লতা তার হাত ছাড়িয়ে নিয়ে ফিসফিস করে বলে, তোর ঝামেলা তুই ম্যানেজ কর, আমি টাটা বাই বাই বলেই চলে যাই। বর্ষা ব্রুকোসকে জিজ্ঞেস করলো, চলে গেল কেন? পাতা ঠোঁট উল্টিয়ে কাজ জাকায়, কি জানি। বর্ষা ঠোঁট গোল করে ও বলে। পাতা প্রতি উত্তরে কিছু বলে না। কি বলবে? স্বামীর প্রাক্তন স্ত্রীর সাথে নিশ্চয় রসের আলাপ জুড়ে দিবে না। অতটাও ভদ্র মহিলা পাতা নাম। বর্ষায় নীরবতা ভেঙে বলে, কি দিনকাল এলো বলো। মানুষ টাকার পাগল, টাকা দেখলে কিছুই বাঁচে না, সৎ হোক অসৎ, বুড়ো বা এক বাচ্চার বাপ। বলে চুক চুক শব্দ করে আফসোসের সাথে। পাতা 32 পাটি বের করে হাসি দিয়ে বলে, ঠিক বলেছেন, টাকা দেখলে কাঠের পুতুলও হাঁ করে শুনেছি। টাকার পেছনে ছুটতে গিয়ে মানুষ নিজের দুধের বাচ্চাকে পর্যন্ত ভুলে যায়। তাদের কাছে টাকাই সব। বর্ষা ঢের বুঝতে পারে, এ মেয়ে পুরাই ধানি লঙ্কা। দেখতে নরম শোভা, ইনোসেন্ট ফেস হলেও মোটেও সেরকম নয়। পাতা বর্ষার কথার পৃষ্ঠে জবাব দিতে পেরে যেন আকাশে ওড়ে। আহ, এত শান্তি শান্তি লাগছে কেন? ব্যাপারটা আসলেই অনেক আনন্দের। কেউ তোমাকে অপমান করার জন্য ইট হাতে মুখিয়ে আছে, আর তুমি তার অপমানের পৃষ্ঠে অপমানের পাটকেল ছুঁড়ে জবান বন্ধ করে দাও। এই যে শান্তিময় অনুভূতি, তা বলে বোঝানো যায় না। বর্ষাও থেমে যাওয়ার পাত্রী নয়। মুখে প্লাস্টিকের হাসি ঝুলিয়ে বলে, তুমি খুব মিষ্টি। আশা করি অরুণ খুব শীঘ্রই মেনে নেবে সব। অ্যাকচুয়ালি হি ম্যাডলি লাভস মি। মেনে নেওয়ার প্রশ্ন আসছে কোথা থেকে? উই আর হাজব্যান্ড ওয়াইফ, অ্যান্ড ইটস নট অ্যারেঞ্জ ম্যারেজ, ইটস সাম কাইন্ড অফ লাভ ম্যারেজ। এভরিথিং ইজ ফাইন বিটুইন us like every married couple. I think you understand what I mean. বয়সের শান্ত চোখে চাই পাতার দিকে। অরুণ নিঃসন্দেহে হাজব্যান্ড ম্যাটেরিয়াল। এরকম ওয়াইফ ম্যাটেরিয়াল বউ পেলে তো শোনাই সোহাগা জুড়ি। সে হাসে, নকল হাসি নয়, মন থেকেই। পাতার থুতনিতে হাত রেখে শান্ত গলায় বলে, স্বামী সোহাগে হও, মন খারাপ করো না আমার কথায়। অরুণ খুব হাজব্যান্ড ম্যাটেরিয়াল। তোমায় আদরে মাথায় তুলে রাখবে, মিলিয়ে নিও। আমি খুবই বাজে মা, আমি নিজেও স্বীকার করি। তবে আমি বরুণকে ভালোবাসি। তোমার হাজব্যান্ডের সাথে আমার ছেলেটাকেও ভালোবেসো। আমি তো ভালো মা না, তুমি ওর ভালো আম্মু হয়ে ওঠো। দোয়া করি অনেক অনেক সুখী হও। পাতা সন্দেহের নজরে তাকিয়ে আছে। পাশা পাল্টিয়ে ফেললো কেন? সে তো কোমর বেঁধে নেমেছে। তার রিসিপশনে এসে বাঁকড়া দেওয়া। কিছু সময় থেমে বর্ষা আবারও বলে, রাগ হচ্ছে আমার উপর, তাই না? হওয়াটাই স্বাভাবিক। তোমাদের ইম্পর্টেন্ট একটা দিনে ঝামেলা সৃষ্টি করলাম, সরি। আসলে তোমাকে দেখার খুব ইচ্ছে ছিল, দেখলাম। আমাকে নিয়ে সংশয় রেখো না মনে। আমি তোমাদের সংসার থেকে অনেক দূরে, তবে মাঝে মাঝে বরুণকে দেখতে আসবো। ভালো থেকো, আসছি। বোরের মিষ্টি আম্মু, মিষ্টি বোরকে মন থেকে ভালোবেসো বলেই চলে যায়। পাতার কাছ থেকে না, রিসিপশনের প্রবেশদ্বার দিয়ে বাহিরে চলে যায়। পাতা অবাক লেচনে চেয়ে, কি হয়ে গেল, কি বলে গেল? যাগ্গে তার কি? পাতা, ইউ শুড বি ফোকাস অন ইউর শালার জামাই, দ্যাটস ইট। দেখলি তো, একেবারে ভাগিয়ে দিল। এই মেয়ে দেখতে সাদাসিধা হলে কি হবে? গভীর জলের মাছ। তোর দিন ফুরিয়ে আসছে রবি। মায়ের কথায় রবি বিরক্ত হয় খানিকটা। কিছু না শুনে না বুঝে। একটা বললেই তো হবে না। তারা পাতার থেকে খানিকটা দূরে দাঁড়িয়েই তাদেরকেই লক্ষ্য করেছিল। শুধু তারা না, সকলেই। প্রাক্তন ও বর্তমান মুখোমুখি এরকম এন্টারটেইনমেন্টকেই বা মিস করতে চায়। বর্ষা ও পাতার কথাবার্তা কানে না আসলেও তাদের সর্বোচ্চ ধ্যান ওদিকেই ছিল। রুবি মায়ের কথার প্রেক্ষিতে বলে, মা ওসব বাদ দাও তো। পাতা মেয়েটাকে শান্তশিষ্টই মনে হয়। না হলে আমার কি? অরুণ ভাইয়া সংসার করবে, আমি না।
রুবির বাবি হেসে রুবির কাঁধে হাত রেখে গলার স্বর নামিয়ে বলে, একই বাড়ি, একই রান্নাঘর, সব কিছুই একসাথে তো। সংসার কি আলাদা নাকি? তোমার বড় যা ভালো হলে তো ভালোই, আর শিয়ানা হলে তো তুমি তো গেলে ননদিনী, তোমায় আঙ্গুলের ইশারায় নাচাবে, বুঝতেও পারবে না। আজকাল আপন ভাইদের মধ্যেই পড়ে না, মারামারি কলহ লেগে থাকে। সেখানে অরুণ ভাইয়া তো সৎ, তোমার শ্বশুরও বেঁচে নেই। এক সংসারে কলহ লাগতে কতক্ষণ? নতুন বউ এলো, সে যদি মাথা খায় তাহলে তো হলোই। মেয়ে মানুষ কঠোর সন্ন্যাসে ব্রতচারীদের ব্রতও ভেঙে দিতে পারে এক চুটকিতেই। আয়ানকে একটু বুঝিয়ে বলো। রুবি খানিকটা ভাবনায় পড়ে যায়। কথাগুলো বাস্তবিক দিয়ে যথার্থই মনে হচ্ছে। অরুণ ভাইয়াকে সে চেনে, ভালো মানুষ, কিন্তু পাতা ভাবি, তাকে তো সে চেনে না। ভাবির কথাগুলো কি ঠিক বর্তাবে? রুবির মা রুবির ভাবনাগুলোকে আরেকটু রঙিন করতে রং মিশিয়ে বলে, শোন, অরুণটাও কিন্তু কম শিয়ানা না। তোর শ্বশুর সব প্রপার্টি ভাগ করে দিয়েছে। আরিয়ানের 30, অরুণের 30, তোর শাশুড়ি ও ননদের 20% করে। অফিসের ভাগ কিন্তু করে যায়নি। আর এখন অফিস কার দখলে? কত বড় ব্যবসা, মোটা অঙ্কের আয় হয় সেখানে। সংসারে কতই বা দেয়। দেখ, হয়তো এখানে ওখানে ফ্ল্যাট প্রপার্টি কিনে জমা করেছে। আরিয়ান কি পায় সেখান থেকে? কচু পায়, আর ভবিষ্যতেও তাই পাবে। ওকালতি করে কি করবে ভবিষ্যতে? রুবি এবার সত্যিই ভাবনায় পড়ে। এই যে আধুনিক অকাল, আপন ভাই ভাইয়ের হক মেরে খায়, ভাইয়ের সাথে দাগ্গা লাগায়, সেখানে এরা তো সৎ। এখন মিল আছে, কাল কলহ সৃষ্টি হতেই কতক্ষণ। আর তাছাড়াও অরুণ ভাই বোরকে নিয়ে তাদের থেকে একটু দূরে দূরেই থাকে। এসব খুঁটিনাটি বিষয় নিয়ে আরও আলোচনা চলতে থাকে তিনজনের মধ্যে। তবে সেটা ফিসফিস করে। তবে তিনজনের এই খেয়াল নেই যে তাদের ফিসফিসানি শব্দও কারো কর্ণকুহরে পৌঁছে গেছে। অরুণ দীর্ঘশ্বাস ফেলে। এসব তার কাছে নতুন কিছু নয়। পাড়া প্রতিবেশী, নিকটাত্মীয় যারাই বাড়ি আসে, আড্ডা অনুষ্ঠানে তাদের মুখে এসব কথা শোনাই যায়। অরুণ আর দাঁড়ায় না, পা বাড়ায় ছেলেকে খোঁজার জন্য। প্রতিমধ্যেই লতার ডাকে দাঁড়িয়ে পড়ে। লতা একা নয়, সাথে লাবিব ও কাউসার। অরুণ পকেটে হাত ঢুকিয়ে বলে, কিছু বলবে লতা? আসলে বোরকে খুঁজছিলাম। লতা অরুণের থেকে যথারীতি দূরত্বে দাঁড়িয়ে মাথা উঁচু করে স্পষ্টতই বলে, কিছু জরুরি কথা আছে। আর বোর আপনার অফিসের লোক, পর্ণা না কি যেন নাম, তাদের কাছে আছে। লতার কথাই অরুণের কপালে ভাঁজ পড়ে। এই কি বলবে আবার? ওহ, কি বলবে বলো। লতা নির্দ্বিধায় বলতে শুরু করে, আমি বর্ণিতা বুজুং বাজুং পছন্দ করি না, স্ট্রেট কাট কথা বলতে পছন্দ করি। কাল আপনার ও পাতার প্রথম রাত ছিল। ফার্স্ট নাইট নিয়ে সকলের মনেই ফ্যান্টাসি থাকে, পাতারও ছিল। ও স্বামী সংসার নিয়ে অনেক স্বপ্ন বুনত, এমনকি আমাদের বলতেও জড়তা করতো না। জানি আপনাদের বিয়েটা হয়তো অতটাও স্বাভাবিক নয়, কিন্তু প্রস্তাবটা কিন্তু আপনিই দিয়েছিলেন। পাতা মেনে নিল, তাহলে অস্বাভাবিক কিছু আসবে কিভাবে? কাল রাত আপনার আর পাতার ছিল, দুজনেই একাকী গল্প করে কাটাতে পারতেন। নিজেদের মধ্যে কথা বলে সম্পর্কটাকে একটু এগিয়ে নিতে পারতেন। কিন্তু আপনি দেয়াল স্বরূপ বোরকে মাঝে আনলেন। আমার কথায় কিছু মনে করবেন না। বোর এখানে থার্ড পার্সন নয়, বরং আপনাদের দুজনের মধ্যে সেতু বন্ধন হবে হয়তোবা, বাট কাল রাতটা আপনাদের দুজনের ছিল। লতা বলতেই থাকে, কিন্তু তার কথা শোনার জন্য অরুণ দাঁড়ায় না, গটগট করে চলে যায়। এদিকে ওদিকে তাকিয়ে পাতাকে খুঁজতে থাকে, পেয়েও যায়। তার বন্ধুদের ওয়াইফদের সাথে কথা বলছে। অরুণ তোয়াক্কা না করে পাতার হাত ধরে এক প্রকার টেনে নিয়ে আসে। বন্ধুর বইয়েরা টিপ্পনি কাটে, অরুণ কানে নেয় না। পাতার শাড়ি সামলিয়ে হাঁটতে ব্যাগ পোহাতে হয়। কচি বাম হাত দিয়ে ধরে কোনো মতে পা চালায়। কি হচ্ছেটা কি? আমি গরু নাকি? এভাবে টেনে নিয়ে যাচ্ছেন কেন? বললে তো সাথে যেতাম। হয়েছেটা কি? অরুণ একেবারে কোনায় নিরিবিলি জায়গায় গিয়ে থামে। পাতার দিকে ক্ষুব্ধ দৃষ্টিতে তাকিয়ে
গম্ভীর গলায় শুধায়, কাল রাতে আমি ভোরকে আমাদের সাথে রাখার জন্য আপনার থেকে পারমিশন নিয়েছিলাম কি না? পাতা মনে করার চেষ্টা করে। কখন পারমিশন নিয়েছিল? শুধু বলেছিল বোর আমাদের সাথে থাকবে। আপনার কোনো সমস্যা? পারমিশন তো চাইনি, তবুও পাতা মাথা নাড়ে হ্যাঁ বোঝায়। অরুণ এক হাতে পাতার কাজ জাগিয়ে কণ্ঠ খাদে নামিয়ে ধমকের সুরে বলে, বোর কাল রাতে আমাদের সাথেই ছিল, সেটা বোনের কাছে নালিশ জানানোর কি দরকার ছিল? আমার অপমানিত হতে হলো কেন? কাল যা হয়েছে সেটা আমাদের পার্সোনাল বিষয়, অন্য কেউ কেন জানবে? আপনার প্রবলেম হলে আমাকে বলতে পারতেন তখন। বোরকে আমাদের মধ্যে দেয়াল হিসেবে রেখেছিলাম, কাল স্পিক আউট। দমকে পাতার অন্তরাত্মা কেঁপে ওঠে। আপু ওনাকে অপমান করেছে, সে তো নালিশ জানায়নি। পাতাপু জিজ্ঞেস করেছিল বোর তাদের সাথে ছিল নাকি, সে শুধু মাথা জাকিয়ে সম্মতি জানিয়েছে। এই আপুটাও না। পাতা ডুব গিলে অস্পষ্ট সুরে আপু বলে। অরুণ পাতাকে ছেড়ে দেয়, খানিক দূরে দাঁড়িয়ে বলে, আমি আগেই বলেছি, আমার কাছে পার্থিব জীবনে আমার ছেলে সবার আগে, তারপর বাকি সবাই। তাকে ছাড়া এই অরুণ সরকার শ্বাস পর্যন্ত নিতে পারে না। আর ওর হৃদস্পন্দনের জন্যই আমার হৃৎপিণ্ড স্পন্দিত হয়। বোর আমার কলিজা, আপনার বোনকে বলে দিবেন।